হচ্ছে কোষীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। লিখে দিয়েছিলাম তো, অনেকের তো নাই। এটা হচ্ছে কি একটা কোষ, ঠিক আছে। এই কোষের মধ্যে বিশাল অংশ জুড়ে কি থাকবে? কোষ গহ্বর, ঠিক আছে। এই কোষ গহ্বরের বাইরে আবরণটার নাম কি? কোষ একদম বাইরেটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের ভিতরেরটার নাম কি? প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। ভেরি গুড। আর কোষ ঝিল্লির ভিতরের দিকে যে পানির মতো পদার্থ থাকবে এগুলোকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে থাকবে কি? প্রোটোপ্লাজম এবং নিউক্লিয়াস, ঠিক আছে। তো এই সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো অঙ্গাণু কি থাকবে? ভাসমান অবস্থায় থাকবে। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে যেসব অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে তাদেরকে বলা হবে কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু। এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে আমাদের ঝিল্লিবদ্ধ এবং নাম্বার 2 হচ্ছে ঝিল্লিবিহীন। এটা একটু লিখেন যে কোষীয় অঙ্গাণু হচ্ছে দুই ধরনের। কোষীয় অঙ্গাণু হচ্ছে দুই ধরনের। বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু একই কথা। একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন। যেগুলাতে দুইটা আছে এগুলাতে একটা সুবিধা কি যে আপনি যেকোনো একটা মনে রাখবেন, ঠিক আছে। আমি হয়তো দুইটাই লিখে দিব, কিন্তু আপনি পরীক্ষার জন্য কয়টা মনে রাখবেন? যেকোনো একটা। এখন আপনি কোনটা মনে রাখবেন? ঝিল্লিবদ্ধ মনে রাখবেন না ঝিল্লিবিহীন মনে রাখবেন? এখন একটা বললেও দেখা যায় যেটা সহজ ওইটা মনে রাখবে, ওইটা মনে রাখলে হবে না। যে একটা মনে রাখতে বললাম সেটাই মনে রাখতে হবে। কোনটা মনে রাখবেন? ঝিল্লিবদ্ধ। মানে কেউ যদি একটাও মনে রাখেন সেও কোনটা মনে রাখবেন? ঝিল্লিবদ্ধটা। ঝিল্লিবদ্ধটার নাম কি? মাইটোকন্ড্রিয়া। লিখেন মাইটোকন্ড্রিয়া। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে গলগি বডি। গলগি বডি, তারপর হচ্ছে তারপর হচ্ছে অক্সিজম, তারপর হচ্ছে লাইসোসোম, তারপর হচ্ছে পারঅক্সিজম। ঠিক আছে। এটা একটা মানে সূত্র আছে, সেটা হচ্ছে ম্যাগল পথ। এই সূত্র দিয়ে আমি লিখছি, আমারও তো মনে থাকে না, এই জন্য হচ্ছে এই সূত্র ম্যাগল পথ। এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ। ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, অক্সিজম, লাইসোসোম এবং কি পারঅক্সিজম। পরীক্ষা আসবে নিচের কোনটি ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু নয়? সেটার উত্তর হবে রাইবোসোম। এখানে রাইবোসোম আছে? নাই। রাইবোসোম ছাড়া বাকি দুইটা সোম আছে, লাইসোসোম, অক্সিসোম, পারঅক্সিসোম, এরকম তিনটা আছে। মনে থাকবে সবার? ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু, ঠিক আছে। আর ঝিল্লিবিহীন হচ্ছে, ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে মা, সেরা মা। মানে সবার কাছে তো তার মা কি সেরা, ঠিক আছে। তাহলে মা দ্বারা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সরি মাইটোকন্ড্রিয়া বলতেছি, মাইক্রোটিউবিউলস। পরের মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্টস, ঠিক আছে। মাইক্রোটিউবিউলস, মাইক্রোটিউবিউলস, আর একদম লাস্টের মা দিয়ে কি? মাইক্রোফিলামেন্টস। এগুলো মনে না রাখলেও চলবে, যাদের কাছে কঠিন লাগবে, কিন্তু সেরা কথাটা মনে রাখতে হবে। সেরা দিয়ে কি কি? একটা হচ্ছে সেন্ট্রিওল আর একটা হচ্ছে রাইবোসোম। এগুলো মনে রাখতে হবে। সেন্ট্রিওল আর একটা হচ্ছে রাইবোসোম, ঠিক আছে। একটা হচ্ছে সেন্ট্রিওল আর একটা হচ্ছে রাইবোসোম। এই পড়াগুলোকে আগে পড়াইছিলাম, একজন বলছেন শুধু পড়াইছি, আর বাকিরা কেউ কমন করতেছে না, তাহলে পড়ে। তাহলে সেন্ট্রিওল এবং কি রাইবোসোম মনে থাকবে। আচ্ছা, তাহলে এগুলা কাজ জানতে হবে। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কি বলে? কোষের পাওয়ার হাউস বলে, ঠিক আছে। কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলে। তাহলে এটাও পরীক্ষা আসতে পারে যে কোষের সকল জৈবনিক কার্যাবলীর জন্য শক্তি সরবরাহ করে কোন অঙ্গাণু? তাহলে উত্তর কি হবে? মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার সামনে দিয়ে লিখে রাখেন শক্তি উৎপাদন অবলিক পাওয়ার হাউস, মানে এটার অপর নাম কি? পাওয়ার হাউস। এই মাইটোকন্ড্রিয়ার অপর নাম হচ্ছে পাওয়ার হাউস, এবং এটার কাজ হচ্ছে কি করা? শক্তি উৎপাদন করা। পিছনে বুঝতে কঠিন লাগতেছে নাই? কথা শোনা যাচ্ছে না? কি বলেন? এতক্ষণ ধরে বলতেছেন না কেন? প্রথমটার নাম হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া। এটার অপর নাম কি? পাওয়ার হাউস। পাওয়ার হাউস মানে কি? শক্তি উৎপাদন কেন্দ্র। এই যে আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন বড় বড় জায়গার মধ্যে এরকম
ডেঞ্জার সাইন একে এভাবে লেখা থাকে না, এরকম মানুষের ইয়ে দিয়ে এরকম করে লেখা থাকে না। হ্যাঁ, এটা মানে কি পাওয়ার হাউস, মানে এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং জনসাধারণকে এখানে ঢুকতে কি করা হচ্ছে, নিষেধ করা, মানে এরকম যাদের দুই চোখ নাক আছে ওরা যাতে এখানে কি করে না ঢুকে, এরকম একটা চিহ্ন দেওয়া থাকে না, এটা মানে কি বিপজ্জনক এবং পাওয়ার হাউস। ঠিক আছে, তাহলে এটার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাম শুনছেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। হ্যাঁ, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম হয়, এরকম। ঠিক আছে, এই যেগুলো আছে এগুলা কি মসৃণ নাকি অমসৃণ? এগুলো হচ্ছে মসৃণ। আর এগুলার গায়ে যখন রাইবোজোমের দানা লাগানো থাকবে তখন সেগুলাকে কি বলা হবে, অমসৃণ। এইভাবে আমি যেভাবে লিখছি এভাবে দাগ দেন, এখানে লেখেন মসৃণ, এখানে লেখেন অমসৃণ। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ আর একটা কি অমসৃণ। মসৃণটা সামনে দিয়ে লিখেন যে লিপিড বা চর্বি উৎপাদন করে। মসৃণটার কাজ কি? লিপিড বা চর্বি উৎপাদন করা। ঠিক আছে, একই কথা। তাহলে কোনটার কাজ চর্বি উৎপাদন করা? মসৃণটার কাজ। আর ওই অমসৃণটা কেন অমসৃণ হয়েছে লিখেন যে অমসৃণের সাথে লিখেন যে অমসৃণ কেন, কারণ এদের গায়ে রাইবোজোমের দানা লাগানো আছে, এদের গায়ে রাইবোজোমের দানা লাগানো আছে। প্রতিটা লাইনে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিসের দানা লাগানো থাকে, তাহলে উত্তর কি হবে? রাইবোসোম। ঠিক আছে, তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের দানা লাগানো থাকে। পিছনে যদি শোনা না যায় আপনারা সামনে চলে আসেন, এখানে কাউকে মানে মাইক দেওয়া হবে না। ঠিক আছে, আপনারা যথেষ্ট ম্যাচিউর বা বড় হয়েছেন, হ্যাঁ, তো এই জন্য ভয় পাওয়ার কিছু নাই, যে কোনো কোশ্চেন করতে পারবেন। আমিও যখন বিসিএস কোচিং করতে যাই আমিও কিছু বুঝতাম না প্রথম প্রথম, কিন্তু লজ্জায় জিজ্ঞেস করতাম না, কারণ বাকিরা কি ভাববে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ভদ্রলোক হয়েছে, হ্যাঁ, এখন এই সামান্য জিনিসটা বুঝতেছি না, না বুঝাই স্বাভাবিক। ঠিক আছে, যেমন আমি ভূগোল, তারপর হচ্ছে আরো কি কি জানি ছিল না, কম্পিউটারের অনেক কথাবার্তায় কি করতাম না, ক্লাসে ক্যাচ করতে পারতাম না, আবার লজ্জায় দেখা যেত বলতেও পারতাম না। তো এই জন্য আমি যখন পড়াই এই জন্য আমি বারবার জিজ্ঞেস করি যে যেটা বুঝবেন না আমাকে বারবার জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই। আজকে আমার সাথে ফার্স্ট ক্লাস কারো আছে? অনেকেরই দেখি ফার্স্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু রেগুলারলি 3 নাম্বার ক্লাস হওয়ার কথা। ঠিক আছে, কারণ আমি ফার্স্ট ক্লাসে ব্লাড পড়াই এবং সেটা অনেক সময় নিয়ে পড়াই এবং ওখান থেকে মোটামুটি 2 থেকে 3টা প্রশ্ন থাকে, যে জন্য। আর সেকেন্ড ক্লাসে হচ্ছে বইটা দাগানোর চেষ্টা করি যতদূর পারা যায়। আর থার্ড এবং ফোর্থ ক্লাস গুলো হচ্ছে এডিশনাল ক্লাস, এই যেমন আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে টোটালি বোটানি রিলেটেড হবে। আর ফোর্থ ক্লাসটাতে পুরো মানে বায়োলজি বইয়ের উপর একটা ওভারভিউ। আচ্ছা, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি বলছি? মসৃণ। মসৃণটার কাজ হচ্ছে চর্বি বা লিপিড উৎপাদন করা বা সংশ্লেষণ করা। আর অমসৃণ, এদের গায়ে হচ্ছে রাইবোজোমের দানা লাগানো থাকে, রাইবোজোমের দানা থাকে। এবং যেহেতু রাইবোজোম আছে, এই রাইবোজোমের কাজ যা, এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজও কি একই, কাজ একটাই, প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে, বিসিএস পরীক্ষা যদি প্রশ্ন আসে এটা অবশ্যই আসতে পারে, রাইবোজোমের কাজ কি, মানে এতগুলা কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা কে করে? রাইবোজোম। মনে থাকবে রাইবোজোমের কাজ হচ্ছে কি করা? প্রোটিন সংশ্লেষণ করা। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি কাজ? প্রোটিন সংশ্লেষণ করা। এদের গায়ে রাইবোজোম দানা লেগে আছে থাকা মানেই হচ্ছে কি করা? প্রোটিন সংশ্লেষ করা। মানে আপনি একটা ঘোড়ার পিঠে চড়ে বসছেন, তাহলে ঘোড়া যেদিকে যায় আপনি কি ওদিকে যাবেন, নাকি আপনি যেদিকে ঘোড়াকে চালাবেন ঘোড়া সেদিকে যাবে? কোন দিকে? আপনার নির্দেশ মতো চলবে। আপনি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আগে কি ছিল? মসৃণ ছিল, কিন্তু যেই তার উপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ের মধ্যে যখনই এই রাইবোজোমের দানাটা চড়ে বসছে তখন মেইন কাজটা কি করবে? এই রাইবোজোমের কাজটাই হবে, দ্যাট মিন্স প্রোটিন সংশ্লেষ করা। বাকিগুলোর কাজ আপনার না জানলেও চলবে। আচ্ছা, তারপর সেন্ট্রিওলের কাজটা মনে রাখতে পারেন, এটা হচ্ছে কোষ বিভাজনের সময় অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত করে। এই সেন্ট্রিওল কি করে? কোষ বিভাজনের সময় অ্যাস্টার তন্তু নিঃসরণ করে বা বিচ্ছুরিত করে, এবং এটার মাধ্যমে আমরা বুঝি কোষ বিভাজনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, কোষ বিভাজন পড়াইছিলাম আপনাদেরকে, মাইটোসিস, মিয়োসিস, অনেক কিছুই পড়াই নাই। আচ্ছা, ক্যান্সার টিউমারের নাম তো আমরা শুনছি, শুনছিলাম। আচ্ছা, কোষ বিভাজন দুই ধরনের হয়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে কি মিয়োসিস। ঠিক আছে, মাইটোসিসের অপর নাম কি? মাইটোসিসের অপর নাম হচ্ছে সমীকরণিক বিভাজন। আর মিয়োসিসের অপর নাম কি? হ্রাসমূলক বিভাজন, মানে অর্ধেক হয়ে যায়। ঠিক আছে,
মাইটোসিসের অপর নাম হচ্ছে সমীকরণিক বিভাজন, আর মিয়োসিসকে বলা হয় কি হ্রাসমূলক বিভাজন। কারণ মাইটোসিসে একটা থেকে দুইটা কোষ উৎপন্ন হয়, আর মিয়োসিসে একটা থেকে কয়টা কোষ উৎপন্ন হয়, চারটা কোষ উৎপন্ন হয়। ঠিক আছে, এরকম কিছু ব্যাপার আছে। আচ্ছা, এটা পড়াটা আমার মেইন উদ্দেশ্য না। মেইন উদ্দেশ্য হলো এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে মানুষের শরীরে কি তৈরি হয়, ক্যান্সার, টিউমার উৎপন্ন হয়। এই লাইনটা লিখে রাখেন যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্য মানুষের শরীরে ক্যান্সার এবং টিউমার উৎপন্ন হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্য মানুষের শরীরে কি উৎপন্ন হচ্ছে, ক্যান্সার, টিউমার, এই জিনিসগুলো উৎপন্ন হয়। স্যার সেন্ট্রিওল কোনটা?